সবাই ভালো আছেন না? ওকে, আজকে কি ক্লাস আমাদের? একটু ওকে। যারা অনলাইনে আছেন শুনতে না পাইলে কথা বলেন, হ্যাঁ? ওকে। তো হেডনেক 2 ক্লাসে আমরা হেডনেক 1 এর কি অবস্থা বলেন তো? অনেক পড়া, হ্যাঁ। হেডনেক 2 তে আরো অনেক কম পড়া, ঠিক আছে? আগের ক্লাসের অর্ধেক পড়া হেডনেক 2 তে, হ্যাঁ। তাহলে আহ ঠিক আছে, অসুবিধা নেই, এর মধ্যেই চলতে হবে। আজকে আমরা মেইনলি নেক নিয়ে পড়বো, ঠিক আছে? সবাই নিটার দেখে দেখে পড়তেছেন তো? নিটার নিটার নাই কার? সবার আছে? যাদের নাই তাদের পড়া হচ্ছে না, এক কথায় শেষ। এই পড়া মনে থাকবে না, ঠিক আছে? আজকের মধ্যে নিটার কিনে পড়া শুরু করেন, ওকে? তো যাই হোক, আজকে আমাদের পড়া হচ্ছে মূলত নেক। নেকে আমরা কয়েকটা চ্যাপ্টার পড়বো আজকে। আপনাদের বইয়ের দেখেন চ্যাপ্টার গুলা কোনটা কোনটা। হ্যাঁ, চ্যাপ্টার 4 দিয়ে শুরু, তাই না? 4, 5, 6, 7, হ্যাঁ। 4, 5, 6, 7 পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 4, 5, 6, 7 আর হলো 16, 16 নাম্বার চ্যাপ্টার। মাত্র 5টা চ্যাপ্টার আজকে আমরা পড়বো। তার মধ্যে 4টাই হচ্ছে solely neck নিয়ে, ঠিক আছে? So we'll talk about neck at first and later I will talk about the brief about the blood supply of the head neck region, ঠিক আছে? So the first topic হচ্ছে skin, superficial fascia and the deep fascia of the neck, okay? দেখেন এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, তাই না? সো আমরা যখনই কোনো অ্যানাটমিক্যাল রিজিয়ন পড়বো, অ্যানাটমিক্যাল রিজিয়ন পড়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে অ্যাকর্ডিং টু সার্জিক্যাল লেয়ার্স, ওকে? সো ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য সার্জিক্যাল লেয়ার্স, এই দেখেন বডির যে কোনো জায়গায় আমরা কাটলে শুরুতে কি পাই? স্কিন পাই, তাই না? স্কিনের নিচে কি পাই? সুপারফিশিয়াল পাশা পাই। এটা বডির সব জায়গায় এক, তাই না? আমরা ফেসেও পড়ছি, স্কিন আছে, সুপারফিশিয়াল পাশা আছে। ডিপ ফাসা যদিও ফেসে নাই, বাট বডির ম্যাক্সিমাম জায়গায় ডিপ ফাসা আছে, ঠিক আছে? সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়, অল্প কিছু জায়গায় ডিপ ফাসা অ্যাবসেন্ট থাকে, তার মধ্যে ফেস একটা আমরা জেনেছি, তাই না? তাহলে আমাদের এই ডিপ ফাসা পাবো আমরা নেকের ক্ষেত্রে, আমাদের অবশ্যই ডিপ ফাসা থাকবে, খুবই ইম্পর্টেন্ট একটা ফাসা। সো এরকম ভাবে আমরা পড়বো যে শুরুতে স্কিন, তারপরে কি সুপারফিশিয়াল ফাসা, এন্ড অলওয়েজ সুপারফিশিয়াল ফাসার কিছু কন্টেন্ট আছে। সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিছু মাসল থাকবে, কিছু ব্লাড ভেসেল থাকবে, কিছু নার্ভ থাকবে, লিম্ফেটিক্স থাকবে, ওকে? ফ্যাট থাকবে, এগুলো সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট, ঠিক আছে? আমরা যখনই সার্জারি করতে যাব, স্কিন সুপারফিশিয়াল ফাসা কাটার পরে আমরা এই কন্টেন্ট গুলা পাবো, ঠিক আছে? এরপরে আমাদের সামনে আসবে ডিপ ফাসা, ওকে? এরপর আমাদের ডিপ ফাসা কাটতে হবে। ডিপ ফাসা কাটার পরে এরপরে ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে এদেরকে আমরা বলি ডিপ কন্টেন্ট, তাই না? ডিপ ফাসার ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিপার কন্টেন্ট। এই কন্টেন্ট গুলাকে আমাদের নেকে আবার ভাগ করা হয়েছে ট্রায়াঙ্গেল অনুযায়ী, ঠিক আছে? তাহলে পড়তে সুবিধা হয়। যে একসাথে সব মনে রাখার থেকে আমরা যদি ভাগ ভাগ ট্রায়াঙ্গেল করে করে পড়ি, রিজিয়ন ওয়াইজ ভাগ করে, তাহলে মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের পড়া। নেকের প্রথমে সুপারফিশিয়াল স্ট্রাকচার, দেন ডিপ স্ট্রাকচার পড়বো। তো ফার্স্ট চ্যাপ্টারটাই মূলত সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো নিয়ে, প্লাস হচ্ছে ডিপ ফাসার ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। ফাসা জিনিসটা কি বলেন তো? হোয়াট ইজ ফাসা? ফাসা হচ্ছে এক ধরনের কানেক্টিভ টিস্যু, হ্যাঁ। ফাসা হচ্ছে এক ধরনের কানেক্টিভ টিস্যু, এন্ড দিস আর মোস্টলি কাভারিং কানেক্টিভ টিস্যু, ঠিক আছে? কি কভার করে রাখে? অন্য আরেকটা কানেক্টিভ টিস্যুকে কভার করে রাখে। কথা কি বুঝতে পারছেন? এগুলা হিস্টোলজির পড়া, আপনারা হিস্টোলজিতে গিয়ে পড়বেন। আমাদের কানেক্টিভ টিস্যু দুই রকম আছে ওখানে, একটা হলো ডেন্স কানেক্টিভ টিস্যু আর একটা হচ্ছে লুজ এরিয়ার টিস্যু বা লুজ কানেক্টিভ টিস্যু, যেটা আপনারা আগের দিন পড়ছেন। স্কাল্পের ফোর্থ লেয়ারটা হচ্ছে লুজ এরিয়ার টিস্যু দিয়ে, লুজ কানেক্টিভ টিস্যু দিয়ে তৈরি। বাট ফাসা গুলো হচ্ছে ডেন্স কানেক্টিভ টিস্যু, হ্যাঁ। ফাসা, মাসল, অ্যাপোনিউরোসিস, দেজ আর দ্য ডেন্স কানেক্টিভ টিস্যু, ওকে?
সো হোয়াট এভার, প্রথমে আমাদের যে কোনো জায়গায় আমরা বলছিলাম ইনসেশন দিলে আমাদের স্কিনের একটা ব্যাপার আছে, আর স্কিন যখনই আমরা বলবো তখনই আমাদের ওই লেঞ্জার্স লাইন বলে একটা কথা আমরা আগের দিনই বলেছিলাম, তাই না? সো এখানেও সেম কথাগুলো আছে, নট সো মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুরুতে দেখেন 68 পেজে, আপনারা সবাই খুলছেন? 68 পেজে এখানে আমরা স্কিনের মধ্যে বললাম নেকের মধ্যে সাধারণত আমরা একটা ট্রান্সভার্স ইনসেশন দেই। Now come to the cutaneous innervation. Cutaneous innervation মানে কি? স্কিনের নার্ভ সাপ্লাই আর কি। এই নেকের যে স্কিন, এটা নার্ভ সাপ্লাই কে দিচ্ছেন? নেকের স্কিনের নার্ভ সাপ্লাই কে দিবে? C2, C3 and C4 স্পাইনাল নার্ভ। পাইছেন? প্রথম লাইনেই লেখা আছে এই তিনটা নার্ভ C2, C3 and C4 স্পাইনাল নার্ভ এখানে মূলত নার্ভ সাপ্লাই দিচ্ছে। আর এর পরের পর সুন্দর করে লেখা আছে দ্য ফার্স্ট সার্ভিক্যাল নার্ভ। আমাদের সার্ভিক্যাল নার্ভ কয়টা? নার্ভ সিস্টেম যেটা কোশ্চেন না, 8টা। সার্ভাইকাল নার্ভ হচ্ছে 8 জোড়া, ঠিক আছে? বোনস হচ্ছে 7টা, বাট নার্ভ হচ্ছে 8 জোড়া, ঠিক আছে? এর মধ্যে ফার্স্ট সার্ভাইকাল যে নার্ভ, সেটা কিউটিনিয়াস কোনো সাপ্লাই নেই, ঠিক আছে? মানে স্কিনে কোনো সেন্সেশন সেন্সরি সাপ্লাই দেয় না, ঠিক আছে? তাহলে কোনটা কোনটা দেয়? C2, 3 and 4 আমরা আগের লাইনেই বলে আসছি, তাই না? তাহলে সার্ভাইকাল সেগমেন্টের মধ্যে C1 এর কোনো কিউটিনিয়াস ইনারভেশন নাই। ভেন্ট্রাল র্যামের মধ্যে C5 to T1, সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, মানে কি সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1, এই পাঁচটা সেগমেন্ট মিলিত হয়ে ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করে। কি তৈরি করে? ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করে, এবং এটা হাতের নার্ভ সাপ্লাই দেয়। ব্রাকিয়াল প্লেক্সাস কোথায় সাপ্লাই দেয়? হাতের নার্ভ সাপ্লাই। হাতের বোথ মোটর এন্ড সেন্সরি সাপ্লাই কামিং ফ্রম দা ব্রাকিয়াল প্লেক্সাস। ওকে, তাহলে এই দুই তিনটা লাইন একটু আমাদেরকে মনে রাখতে হবে। নাও কাম টু দা সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার মধ্যে আমরা বলেছি, প্রথম লাইনে কি বলছে? সুপারফিশিয়াল ফাসা অফ দ্য নেক কনসিস্ট অফ এ থিন লেয়ার অফ লুজ ভ্যারিকুলার টিস্যু, হ্যাঁ, এন্ড আ কন্টেইন আ থিন শীট অফ মাসল কল্ড প্লাটিজমা। তাহলে এটা এক ধরনের কানেক্টিভ টিস্যু, এখানে লুজ কানেক্টিভ টিস্যু বলছে যদিও, এবং এটাতে কি থাকে? প্লাটিজমা মাসল থাকে। সো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কন্টেন্ট আমরা এখানে পেয়ে গেলাম, দ্যাট ইজ প্লাটিজমা। এটা হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। এর পরের লাইনটা দেখেন, ইন অ্যাডিশন টু প্লাটিজমা ইট অলসো কন্টেইন কিউটিনিয়াস নার্ভস, যেটা আমরা বলছিলাম কি আছে এখানে? নার্ভস আছে, মানে সুপারফিশিয়াল নার্ভস, সুপারফিশিয়াল ভেইনস, সুপারফিশিয়াল লিম্ফ নোড এন্ড দ্য লিম্ফ ভেসেলস। ক্লিয়ার? ওকে, সো আমরা এইটাই বললাম মোটামুটি। এই পরের লাইনটাতে একটা ইতালিক অক্ষরে লেখা দেখেন, কিউটিনিয়াস নার্ভস এন্ড ভেইন লাইজ ডিপ টু প্লাটিজমা। দ্যাট ইজ, আমরা স্কিন কাটার পরেই প্লাটিজমা চলে আসবে, স্কিন কাটার পরেই প্লাটিজমা চলে আসবে, আর প্লাটিজমার পরে মূলত সুপারফিশিয়াল বাকি কন্টেন্ট গুলা থাকবে। আপনি বুঝতে পারছেন? সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট গুলোর মধ্যে প্লাটিজমা সবার উপরে, সুপারফিশিয়াল সবচেয়ে সুপারফিশিয়াল, তার নিচে থাকবে হচ্ছে বাকি কন্টেন্ট গুলা, ঠিক আছে? ওকে, নাও কাম টু দ্য প্লাটিজমা মাসল। প্লাটিজমা মাসল ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্লাটিজমা মাসল একটা অন্যরকম মাসল, এটা কিন্তু আমরা আগের দিনই বলছিলাম, এটা কিন্তু ওয়ান অফ দ্য মাসল অফ এক্সপ্রেশন, রাইট? এটা টেরর এবং হরর এক্সপ্রেশনে হেল্প করে, ঠিক আছে? হ্যাঁ, তো এই এক্সপ্রেশনটার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইট ইজ এ মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। সো নার্ভ সাপ্লাই ফেশিয়াল নার্ভ, সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, আগের দিন আমরা বলছি। এটা কোনো বনি অরিজিন নেই, ঠিক আছে? ইট ইজ নো বনি অরিজিন। এটা মূলত অরিজিন হয় কই থেকে তাহলে? দেখেন, এটা একটা আশা থেকে অ্যারাইজ, এখানে লেখাই আছে। এটা হচ্ছে ডেল্টোপেক্টোরালিস মেজর মাসল এবং ডেল্টয়েড মাসলের যে ফাসা, এটা ডিপি ডেল্টোপেক্টোরাল ফাসা বলে। দরকার নাই, মনে রাখবেন শোল্ডারের দিক থেকে ফাসা। ওকে, এবং ইনসারশন হয় কোথায়? স্কিন, স্কিনে না, এটা এটা বনি ইনসারশন আছে। এই যে লোয়ার বর্ডার অফ ম্যান্ডিবল, আমরা আগের দিন পড়ার সময় পড়ছিলাম ম্যান্ডিবলের লোয়ার বর্ডারে একটা মাসল এসে লাগে, প্লাটিজমা, দেখছেন মিলে গেছে। তাহলে আমরা এখন আজকের দিন থেকে খালি মিলাবো আগের দিনের পড়ার সাথে, কালকে দেখবেন আরো অনেক কিছু মিলাবো, ঠিক আছে? তাহলে এখানে সে আলটিমেটলি এই লোয়ার বর্ডার অফ ম্যান্ডিবল এসে মিলে গেছে। তবে কিছু ফাইবার তার রাইজোরিয়াস মাসলের সাথে গিয়ে মিলিত হয়, ঠিক আছে? কিছু ফাইবার পিছনে গিয়ে রাইজোরিয়াস যে মাসলটা ছিল আমাদের, তার সাথে গিয়ে মিলিত হয়। ওকে, সো অরিজিন ইনসারশন শেষ, নার্ভ সাপ্লাই আমরা এমনিই জানি। আর অ্যাকশন কি হবে এটার? একটা তো আমরা জানি এটা ফেশিয়াল এক্সপ্রেশনের মাসল, সো এক্সপ্রেশন দিতে হেল্প করবে। এছাড়া আরেকটা অ্যাকশন দেওয়া আছে এখানে, when it acting from above, উপর থেকে যখন কাজ করে তখন কিন্তু এটার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে এটা ভেনাস রিটার্নে হেল্প করে। ইট হেল্পস ইন ভেনাস রিটার্ন। প্লাটিজমা মাসলের ঠিক নিচেই থাকে হচ্ছে আমাদের যেই কিউটিনিয়াস যে ভেইন গুলো, এক্সটার্নাল জুগুলার ভেইন, যেটা হ্যাঁ এক্সটার্নাল জুগুলার ভেইন আমরা একটু পরেই পড়বো। এই ভেইনটা থাকে প্লাটিজমার ঠিক নিচে।
তো প্লাটিজমা যখন উপর থেকে কাজ করে তখন এটা কি করে, এক্সটার্নাল জুগুলার ভেনে প্রেস করে, তখন কি হয়, ইজিবি হয়ে হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড সরাসরি রাইট এট্রিয়ামের মধ্যে গিয়ে পড়ে, ঠিক আছে। সো ভেনাস রিটার্নে কিছুটা হেল্প করে, বোঝা গেছে কথা। সো এটা একটা অ্যানাটমিক্যাল ফাংশন। সো এই ফাংশন দুটো একটু মনে রাখলেই হবে। আর ক্লিনিক্যাল কোরিলেশন গুলো মনে রাখতে হবে, সুচারিং অফ দ্য স্কিন, ইনসিশন অফ দ্য নেক। আমরা যখন নেক ডিসেকশন করার পরে আবার সুচারিং করে দেই নেকে, প্লাটিজমাকে আলাদা লেয়ারে মানে সেলাই করতে হয়, ঠিক আছে। প্লাটিজমা যদি আপনি আলাদা লেয়ার সেলাই না করেন তাহলে কি সমস্যা হবে, কিং হবে, হ্যাঁ, ভেতরের দিকে ঢুকে যাবে স্কিনটা, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। তো এটা এই জন্য এই কথাগুলো এখানে লেখা আছে, এই জন্য আমাদের প্লাটিজমাকে সেপারেট লেয়ারে কি করতে হয়, সেলাই দিতে হয়, নাহলে আগলি একটা স্কার্ট তৈরি হয় ওখানে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর তেমন কিছু এখানে নাই। এরপর আসেন কিউটিনিয়াস নার্ভ। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ, কিউটিনিয়াস শুধু একটা মাসল সম্পর্কে জানলাম, ঠিক আছে। নাও কাম টু কিউটিনিয়াস নার্ভ। হ্যাঁ, সুপারফিশিয়ালি আমাদের এই নেকের মধ্যে 4টা নার্ভ আছে, খুবই ইম্পর্টেন্ট। কয়টা নার্ভ, 4টা। কি কি নার্ভ আছে এখানে মনে রাখি আমরা। কলম কই, আচ্ছা, নার্ভগুলোর নাম মনে রাখি, গেল টিসিএসসি বলি আমরা, মনে রাখি, হ্যাঁ, GALO TCSC, হ্যাঁ। আমি না, তুমি কেমনে তুমি না দেখে ময়লা দিয়ে দিয়েছে। TCSC, ঠিক আছে। এটার অরিকুলার, হ্যাঁ, এলো তে লেজার অক্সিপিটাল, ঠিক আছে। টিসি তে ট্রান্সভার্স সার্ভাইকাল, আর এসসি তে হচ্ছে সুপ্রা ক্লাভিকুলার, ঠিক আছে। এই 4টা নার্ভ, তাহলে GALO TCSC, হ্যাঁ, গ্রেটার অরিকুলার, লেজার অক্সিপিটাল, ট্রান্সভার্স সার্ভাইকাল আর সুপ্রা ক্লাভিকুলার। এর মধ্যে এলো এটা হচ্ছে 2 3 থেকে অরাইজ হয়, এটা হচ্ছে 3 4, আর এটা শুধু 4, ঠিক আছে। মানে আমরা বলছিলাম কি, সার্ভাইকাল 2 to 4 থেকে আমাদের সার্ভাইকাল প্লেক্সাস অ্যারাইজ করে, অর্থাৎ আমাদের যে নেকের নার্ভ সাপ্লাই, সুপারফিশিয়াল স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুর যে নার্ভ সাপ্লাই, ইট কাম ফ্রম দ্য সার্ভাইকাল 2 to সার্ভাইকাল 4, তাই না। সো এই লেজার অক্সিপিটাল, গ্রেটার অরিকুলার, ট্রান্সভার্স সার্ভাইকাল, সুপ্রাক্লাভিকুলার, এই 4টা নার্ভ রুট অত ইম্পর্টেন্ট না, নামটা মনে রাখলেই হবে। এই 4টা হচ্ছে সুপারফিশিয়াল নার্ভ অফ দা নেক। এই 4টাই মূলত আমাদের এই নেকের টোটাল সেন্সরি সাপ্লাইটা দিয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, স্ক্রিন শেয়ারটা চলে গেছে। গ্রেটার অরিকুলার 2 3, আচ্ছা, লেজার অক্সিপিটাল শুধু 2, আচ্ছা, হ্যাঁ, সরি, এটা শুধু 2, এটা 2 3, হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে, তাহলে এগুলো তো ঠিক আছে মনে হয়, তাই না, 2 3, হ্যাঁ, এটা 3 4, হ্যাঁ, এটা শেয়ার হয়নি, হ্যাঁ, সেটা আমি বুঝতেছি। এই সেটআপটা কেমন জানো, কোথায় সো গ্রেটার অরিকুলার, লেজার অক্সিপিটাল, ট্রান্সভার্স সার্ভাইকাল, এই যে 4টা নার্ভ দেখছেন, এই যে 4টা নার্ভ এখানে, এই 4টা, এর কলম দিয়ে লেখাও যায় না, একটা যন্ত্রণা। আসছে তো আসছে, ইনারভেশন দিয়ে থাকে, ঠিক আছে, আছে না, ওকে। এবার চলে আসুন সুপারফিশিয়াল ভেইনস অফ দ্য নেক, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। সুপারফিশিয়াল ভেইন কি কি আছে, সুপারফিশিয়াল ভেইন হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভেইন আছে এখানে, এক্সটার্নাল জুগুলার ভেইন। সুপারফিশিয়াল ভেইন মেইনলি দুইটা নেকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, আর একটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র জুগুলার ভেইন এন্ড দিস ইজ দ্য এক্সটার্নাল জুগুলার ভেইন। এক্সটার্নাল জুগুলার ভেইনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ। এটা ফরমেশন কিভাবে হয়, ফরমেশন হচ্ছে দিস ইজ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইন, লেখাই আছে এখানে আপনাদের বইয়ের ছবিগুলা, ঠিক আছে। রেট্রোম্যান্ডিবুলার ভেইন ফর্ম বাই দ্য ম্যাক্সিলারি ভেইন এন্ড সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এই দুইটা মিলিত হয়ে রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি করে। এটা আমরা প্যারোটিড পড়ার সময় আবার আসবে, ঠিক আছে। এবং প্যারোটিডের অ্যাপেক্স এর মধ্যে গিয়ে এটা দুই ভাগে ভাগ হয়, অ্যান্টেরিয়র ডিভিশন এন্ড পোস্টেরিয়র ডিভিশন, ওকে। অ্যান্টেরিয়র ডিভিশন ফর্ম মানে ইউনাইটেড উইথ দ্য ফেশিয়াল ভেইন টু ফর্ম দ্য কমন ফেশিয়াল ভেইন, ওকে। বাট পোস্টেরিয়র ডিভিশন united with the posterior auricular vein to form the external jugular vein. So external jugular vein কিভাবে ফরমেশন হয়, posterior division of retromandibular vein আর একটা হচ্ছে posterior auricular vein, দুইটা মিলিত হয়ে তৈরি করে
এই ভেইনটা, এবং এটা আলটিমেটলি ফাইনালি ড্রেন করে সাবক্লেভিয়ান ভেইন, এবং এই যাওয়ার পথে সে অনেকগুলো ট্রিবিউটারিকে রিসিভ করে। ভেইন তো আলটিমেটলি হার্টের দিকে যাচ্ছে, তাই না? সো ইট রিসিভ ফিউ ট্রিবিউটারিজ। হ্যাঁ, এই ট্রিবিউটারি গুলো কি কি আছে ছবির মধ্যে অনেকগুলো আছে। সো প্রথম দুইটা কিন্তু ট্রিবিউটারি, এগুলোকে বলে ফর্মেটিভ ট্রিবিউটারি। যেইগুলা দিয়ে সে ফরমেশন হয়েছে সেগুলোকে কি বলা হয়? ফর্মেটিভ ট্রিবিউটারিজ। ওকে, তো ফর্মেটিভ ট্রিবিউটারিজ দুইটা, পোস্টেরিয়র ডিভিশন অফ সেন্টিমেন্টাল ভেইন এবং হচ্ছে এক্সটার্নাল পোস্টো অরিকুলার ভেইন, দেন অবলিক জুগুলার ভেইন। মানে ক্যামেরা অন না? জুগুলার ভেইন ছোট্ট একটা ভেইন, যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল জুগুলার ভেইনের মাঝখানে একটা কমিউনিকেশন তৈরি করছে। ঠিক আছে, এরপরে আছে পোস্টেরিয়র এক্সটার্নাল জুগুলার ভেইন। এটা হলো এক্সটার্নাল জুগুলার ভেইন, এটা হলো পোস্টেরিয়র এক্সটার্নাল জুগুলার ভেইন। এরপর আরেকটা জিনিস আমার পরে ফাইনালি তিনটা ট্রিবিউটারি আছে। একটা হলো ট্রান্সভার্স সার্ভাইকাল ভেইন, সুপ্রাস্ক্লাভিকুলার, সুপ্রাস্ক্যাপুলার, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার। অ্যান্টেরিয়র জুগুলার ইটসেলফ আ ভেইন। অ্যান্টেরিয়র জুগুলার ভেইন হচ্ছে মিড লাইনের জাস্ট দুই পাশে দুইটা এভাবে নিচের দিকে নামে। হ্যাঁ, সাবমেন্টাল রিজিয়ন থেকে এভাবে দুইটা ভেইন নিচের দিকে সোজা নামে। নামার পরে যখন এই যে সুপ্রাস্টার্নাল স্পেস, স্টার্নামের উপরে ফাঁকা জায়গাটা আপনারা হাত দিয়ে ফিল করতে পারবেন, এই জায়গায় এসে সে ডান মানে ল্যাটারালি কার্ভ নেয়, ল্যাটারালি চলে যায়। ঠিক আছে, ল্যাটারালি গিয়ে সে এক্সটার্নাল জুগুলার ভেইনের সাথে মিলিত হয়। ঠিক আছে, এই যে এখানে, বাট সামনে যে দুই পাশের দুইটা, এদের মাঝখানে ছোট একটা কমিউনিকেটিং ভেইন আছে আর কি। হ্যাঁ, এটাকে বলে জুগুলার ভেনাস আর্চ। কি বলে এটাকে? এই যে এখানে লেখাও আছে জুগুলার ভেনাস আর্চ। সো অ্যান্টেরিয়র জুগুলার ভেইন দুইজনের মধ্যে কমিউনিকেশন আছে, এটা একটা দেখাইছে এখানে, কিন্তু সে ল্যাটারালি এসে আর ফাইনালি ড্রেন করা কোথায়? এক্সটার্নাল জুগুলার ভেইনে। এটাও ক্লাভিকল থেকে 2.5 সেন্টিমিটার উপরে। ঠিক আছে, সুপ্রা ক্লাভিকুলার স্পেসের মধ্যে। ওকে ওকে, এই জিনিসগুলো বইতে আছে, আমি বইতে দাগায় দিব। তাই এই দুইটা ভেইন ক্লিয়ার, শেষ। আমাদের সুপারফিশিয়াল ভেইন দুইটা শেষ। আর্টারির ক্ষেত্রে যেটাকে আমরা ব্রাঞ্চ বলি, সেটা ভেইনের ক্ষেত্রে বলে ট্রিবিউটারিজ, কারণ ভেইন ব্লাড রিসিভ করে। ওকে, আর আর্টারি হচ্ছে ব্লাড আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আটকায় সরি ভাইয়া হচ্ছে যে স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। আমাদের দেখা যাচ্ছে? আমাদের এখানে একটাই দেখা। ওকে ফাইন। সো কাম টু এক্সটার্নাল জুগুলার ভেইন। 70 নাম্বার পেজে দেখেন, একদম প্রথম থেকে শুরু করে এক্সটার্নাল জুগুলার ভেইনের দেখছেন প্রথম প্যারাটা খুব ভালো করে পড়বেন, যেটা আমি এতক্ষণ বলছিলাম। এখান থেকে শুরু, এদিক থেকে যায়, ফাইনালি এখানে গিয়ে কার্ভ হয়, 2.5 সেন্টিমিটার উপরে গিয়ে শেষ হয়। এই সবগুলা কথা এখানে লেখা আছে, এবং নিচে ট্রিবিউটারি গুলো দেওয়া আছে দেখছেন, ফর্মেটিভ ট্রিবিউটারি দুইটা আর টার্মিনাল তিনটা। ওকে, ভেরি ইজি, জাস্ট ছবি দেখে দেখে পড়লে আর এত ডিটেইলস ভিতরে না পড়লেও চলবে। ওকে, এরপরে অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, এট নট সো মাচ ইম্পর্টেন্ট। আমরা চলে আসি সুপারফিশিয়াল কিউটেনিয়াস সার্ভাইকাল লিম্ফ নোড এন্ড লিম্ফ ভেসেল। পাইছেন? আর আমরা নার্ভ পড়লাম, ভেসেল পড়লাম, একটা মাসলও পড়লাম, এখন আসি লিম্ফেটিক্স এন্ড লিম্ফ নোড, তাই না? সুপারফিশিয়াল নোডস আর নট সো মাচ ইম্পর্টেন্ট। ওকে, সুপারফিশিয়াল নোড, কারণ আমরা সুপারফিশিয়াল পাশা থেকে খুব বেশি নোড ক্লিয়ার করতে হয় না কখনো। তো জাস্ট একটু মনে রাখবেন যে ভেইনের আশেপাশে নোডগুলো থাকে। অলওয়েজ রিমেম্বার যে আমাদের যে নোড গুলো সেগুলো কোথায় থাকবে? অ্যারাউন্ড দ্য ভেইন। ঠিক আছে, ডিপ সার্ভাইকাল নোডস আর অ্যারাউন্ড দ্য ডিপ ইন্টারনাল জুগুলার ভেইন, এন্ড সুপারফিশিয়াল সার্ভাইকাল নোডস অ্যারাউন্ড দ্য এক্সটার্নাল এন্ড অ্যান্টেরিয়র জুগুলার ভেইন। কথা কি বুঝতে পারছেন? কারণ সুপারফিশিয়াল ভেইনই আছে এই দুইটা, কি কি? অ্যান্টেরিয়র এন্ড এক্সটার্নাল জুগুলার ভেইন। আর ডিপে আছে শুধু ডিপ ইন্টারনাল জুগুলার ভেইন। সো ডিপ সার্ভাইকাল যে নোড গুলো সেগুলো থাকবে অ্যারাউন্ড দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। সুপারফিশিয়াল সার্ভাইকাল যে নোড গুলো সেগুলো থাকবে অ্যারাউন্ড দ্য এক্সটার্নাল এন্ড অ্যান্টেরিয়র জুগুলার ভেইন। ক্লিয়ার? ওকে, এই কথাগুলো মনে রাখলে চলবে। এখানে আছে কথাগুলা, প্রথম প্যারা লাস্টের 3-4 লাইনের মধ্যেই লেখা আছে এগুলো। আর এই নোটগুলাকে মূলত একটা সুপারফিশিয়াল নোটগুলাকে মূলত একটা ইয়েতে ভাগ করছে, কলারের মতো। হ্যাঁ, আমরা যদি ছবি, এখানে ছবিটা আপনাদের বইয়ে ছবি আছে একটা, ওই যে 71 পেজে যে ছবিটা আছে ওইটা, ওখানে দেখেন একটা মানে এরকম রাউন্ড শেপ একটা ছবি আছে। ঠিক আছে, ওখানে যদি খুব সিম্পল একটু খেয়াল করলেই মনে থাকবে, এই যে সাবমেন্টাল রিজিয়নে সাবমেন্টাল কিছু নোট থাকে, সাবমেন্ডিবুলারে কিছু সাবমেন্ডিবুলার নোট থাকে, তারপরে কানের সামনে প্রি অরিকুলার, ওকে, কানের পিছনে হচ্ছে পোস্ট অরিকুলার বা মাস্টয়েড, সামনেগুলো ফেসিয়াল বা প্রি অরিকুলার, পিছনে একটা মাস্টয়েড বা পোস্ট অরিকুলার, আর একদম পিছনে অক্সিপিটাল। ঠিক আছে, এইভাবে আবার যদি আপনি এই পাশ থেকে এই পাশে আসেন তাহলে সেম লিম্ফ নোড থাকবে, তাই না? এটা
এটাই আপনাদের এখানে দেখাইছে। সুপারফিশিয়াল সার্ভাইকাল নোডগুলোকে এভাবে ডিস্ট্রিবিউট করা হয়, বুঝতে পারছেন? এটা সরি রেট্রোরেকুলাম মানে কানের পেছনে। ওকে, তাহলে জাস্ট এই নামগুলো মনে রাখলেই চলবে, এটা অত ইম্পর্টেন্ট কিছু না। আমরা আসি মূলত ডিপ সার্ভাইকাল ফাঁসা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডিপ সার্ভাইকাল ফাঁসা মূলত যেটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ফাঁসা আমরা যখন কাটবো, তারপরে স্ট্রাকচার গুলোকে যখন কাটবো, তারপরে আমাদের সামনে আসবে ডিপ ফাঁসা, ঠিক আছে? তো ডিপ ফাঁসার মধ্যে এখানে আমাদের তিনটা মেইনলি লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে? তিনটা লেয়ার থাকে। একটা হলো ইনভেস্টিং লেয়ার, একটা হচ্ছে প্রি ট্রাকিয়াল লেয়ার, আর একটা হচ্ছে প্রি ভার্টিব্রাল লেয়ার। সো নেকের মধ্যে আমাদের যে ডিপ ফাঁসাটা আছে, এটার কয়টা লেয়ার থাকে? তিনটা লেয়ার থাকে। আবার বলি, ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাঁসা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। এটা হচ্ছে আমাদের টোটাল নেককে চারদিক থেকে ইনভেস্ট করে রাখছে, এজন্য নামটা ইনভেস্টিং লেয়ার। ওকে, প্রি ট্রাকিয়াল লেয়ার সব জায়গায় পাবেন না, প্রি ভার্টিব্রাল লেয়ার সব জায়গায় পাবেন না, কিন্তু ইনভেস্টিং লেয়ার অল সাইড, নেকের যে দিক থেকে আপনি এন্ট্রি নিতে যান না কেন, আপনাকে ডিপ ইনভেস্টিং লেয়ারটাকে কাইটেই ঢুকতে হবে, ঠিক আছে? সো ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাঁসা, দিস ইজ দ্য ইনভেস্টিং লেয়ার। ওকে, এটা হলো এর ভিতরে যা আছে এগুলো হলো ডিপার কন্টেন্ট। ওকে, যেটা হলো সামনের দিক। ইনভেস্টিং লেয়ার শুরু হয় কই থেকে? বেজ অফ দি স্কাল থেকে। যদি উপরে আপনি, এটা ট্রেসিং আছে আপনাদের বইয়ের মধ্যে, এগুলো সব ডিটেইলস আছে, বাট নট সো মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম। সো আমি জাস্ট বলে যাব, আপনারা শুনে যাবেন, এগুলো পড়তে হবে না বইয়ের ভিতরে, ঠিক আছে? তো নেক থেকে শুরু করে আমাদের যদি নেক থেকে চিন্তা করি, আমরা বলছিলাম বেজ অফ দ্য ম্যান্ডিবলে, মানে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাঁসা অ্যাটাচমেন্ট থাকে। আগের দিন আমরা বলছিলাম, তাই না? প্লাটিসমা থাকে আর ইনভেস্টিং লেয়ার থাকে। সো এই যে ইনভেস্টিং লেয়ার এখান থেকে শুরু করে একদম মাস্টার পর্যন্ত পুরাটাতেই আছে। ইভেন পোস্টেরিয়রলি অক্সিপিটাল যে নিউকাল লাইনগুলো বলছিলাম আমরা, ওইগুলাতে লাগানো আছে। ওখান থেকে শুরু করে একদম পুরো কলারের মতো চারদিক থেকে ইনভেস্ট করতে 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 রুট অফ দা নেক। রুট অফ দা নেক হচ্ছে এই জায়গাটা, থোরাসিক ইনলেটের উপরে যে জায়গাটা, এটাকে বলে রুট অফ দা নেক। এই জায়গা পর্যন্ত বিস্তৃত, মানে টোটাল চারদিক থেকে কভার করে রাখছে। সুপারফিশিয়াল ফাঁসা কাটার পরে আপনি যে দিক দিয়েই ঢুকেন, ইনভেস্টিং লেয়ার আগে কাটতে হবে আপনাকে। কথা কি বুঝতে পারছেন সবাই? ওকে, সো দিস ইজ দ্য ইনভেস্টিং লেয়ার। সো থ্রুআউট দ্য কোর্স, উপর থেকে নিচ পর্যন্ত আসতে আসতে সেই পথে পথে যাইতে যাইতে অনেক কিছুকে তার মধ্যে এনক্লোজ করে নেয়। আমরা আগের দিন যেরকম দেখছিলাম, ডোরার দুইটা লেয়ারের ভিতরে আবার সাইনাস গুলাকে সে এনক্লোজ করে নেয়, ঠিক এরকম ভাবে সে যখন উপর থেকে নিচে নামতেছে, তখন স্টার্নোক্লেডোমাস্টাইড মাসলকে এনক্লোজ করে, পিছনে ট্রাপিজিয়াস মাসলকে এনক্লোজ করে, নিচে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, এগুলোকে এনক্লোজ করে। কথা বুঝতে পারছেন? সো এই যে বিভিন্ন জিনিসকে এনক্লোজ করে, এটাকে একটা রুল অফ টু বলে একটা টার্ম দিয়ে আপনাদের বইয়ে এক্সপ্লেন করছে, যে ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাঁসা। এটা আপনাদের এই যে 73 নম্বর পেজেই আছে, এনবি তে পাইছেন? রুল অফ টু। রুল অফ টু মিন হচ্ছে যে এটা ইনভেস্টিং লেয়ার অফ দা সার্ভাইকাল সবকিছুকে সামারাইজ করে দুই ভাগে, মানে দুই দিয়ে, যে দুইটা মাসলকে সে এনক্লোজ করে। আমরা যদি এই ছবিটার মধ্যে আছে দেখেন, এখানে দেখেন এই যে ট্রাপিজিয়াস মাসল পিছনে আর সামনে স্টার্নো, এই যে স্টার্নোকের মাস্টার মাসল হচ্ছে এটা, ইউ অল নো দ্যাট। ওকে, এটা হচ্ছে এসসিএম, আর পিছনে এই যে মাসলটা, এটা হচ্ছে আমাদের, আমরা হাত দিলে নেকের পিছনে যে মাসলটা পাই, এটাই হলো ট্রাপিজিয়াস মাসল, ঠিক আছে? সো এই দুইটা মাসলকে সে এনক্লোজ করে, মেজর যে দুইটা মাসল সেটা। এছাড়া সে কি করে, এখানে যে গ্ল্যান্ড আছে, এটা প্যারোটিড না, এখানে এটা তো এক লেভেল, এটা C6-7 লেভেলে কাটা। আপনি যদি অন্য লেভেলে কাটেন, অন্য কোনো লেভেলে, কারণ আপনার হচ্ছে উপরের দিকে এসে, তখন কিন্তু আপনি আরো কিছু জিনিস পাবেন। হ্যাঁ, যে সাবম্যান্ডিবুলার রিজিয়নে যদি আপনি একটা ক্রস সেকশন করেন, তখন আপনি এখানে দেখবেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সে এনক্লোজ করছে, আর একটু উপরের লেভেলে গেলে প্যারোটিড গ্ল্যান্ড দেখবেন সে এনক্লোজ করে। তো দুইটা গ্ল্যান্ডকে সে তার কোর্সের মধ্যে কি করে, এনক্লোজ করে নেয়। এই জন্য এখানে এটাও আছে যে ইট এনক্লোজ টু গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড গ্ল্যান্ড। আরেকটা হলো ফর্ম দ্য রুফ অফ দ্য টু ট্রায়াঙ্গেল। আমরা একটু পরে ট্রায়াঙ্গেল গুলো পড়বো। ট্রায়াঙ্গেল গুলোর রুফ, হ্যাঁ, তৈরি করা হচ্ছে কে? ইনভেস্টিং লেয়ার অফ দা ডিপ সার্ভাইকাল ফাঁসা। আমরা একটু পরে পড়বো, কারণ আমরা বলছিলাম যে ডিপের যা স্ট্রাকচার আছে সবগুলো মূলত ট্রায়াঙ্গেল হিসেবে আমরা পড়বো, তাই না? তাহলে ট্রায়াঙ্গেল দিয়ে ঢুকতে হলে যেই জিনিসটা কেটে ঢুকতে হবে সেটাই তার রুফ। বুঝে গেছে কথা? রুফ। ওকে, ক্লিয়ার? সো রুফ আমরা একটু পরে আরো ডিটেইলস পড়বো, এটা রুফ অফ দা ট্রায়াঙ্গেল কিভাবে তৈরি করছে। আর তো দুইটা স্পেস কে এনক্লোজ করে সে, এখানে আছে দুইটা স্পেস, একটা হলো সুপ্রাস্টার্নাল, একটা হলো সুপ্রাক্লাভিকুলার। এই জায়গাটা ফাঁকা, আপনারা হাত দিলেই বুঝতে পারতেছেন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই না? একটু পর আমরা ছবি দেখবো, তখন ক্লিয়ার হবে এগুলো। আরো দুইটা স্পেস কে এনক্লোজ করে। আর হলো দুইটা মাসলের পুলি তৈরি করে সে, স্লিং বা পুলি তৈরি করে। হ্যাঁ, আমাদের দুইটা মাসল আছে যেগুলা ডাবল বেলি, ঠিক আছে? যেমন একটা হলো ডাইগ্যাস্ট্রিক মাসল, আর একটা হচ্ছে ওমোহাইয়েড মাসল, ঠিক আছে? দুইটাই কিন্তু নেকেড। ডাইগ্যাস্ট্রিকের অ্যান্টেরিয়র বেলি, পোস্টেরিয়র বেলি, ওমোহাইয়েডের সুপিরিয়র বেলি, ইনফেরিয়র বেলি। তাহলে এই যে বেলি গুলো আছে, এই দুইটা বেলির যে জয়েনিং পোর্শনটা, যেখানে দুইটা বেলি একসাথে মিলছে, এই জায়গাটা মাসল না,
ঠিক আছে, এই জায়গাটা ফাইব্রাস ব্যান্ড, পুলি বলে এটাকে, স্লিং বলে। ঠিক আছে, এই স্লিং গুলা তৈরি হয়েছে ইনভেস্টিং লেয়ার দিয়ে, বুঝা গেছে? তো দুইটা মাসলের পুলি বা স্লিং তৈরি করে সে, এই জন্য সবকিছুকে একসাথে রুল অফ টু দিয়ে বলছে আর কি। এটা একটু জাস্ট দেখে রাখবেন, এটা ক্লাস টেস্টে থাকে, তবে মূল পরীক্ষা কখনো দেখি নাই এখনো। তবে একটু জাস্ট কোর্সটা মনে রাখবেন, এইভাবে যাইতে যাইতে সেই জিনিসগুলোকে এনক্লোজ করে। তবে আপনারা চাইলে যে ট্রেসিং গুলো পড়তে পারেন, হ্যাঁ, আপনার 73 পেজে দেওয়া আছে হরাইজন্টাল ভার্টিক্যাল ট্রেসিং, এগুলো পড়লে ব্যাপারগুলো পেয়ে যাবেন, আর না পড়লেও খুব বেশি অসুবিধা নাই। ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে এখানে প্রি ট্রাকিয়াল এবং প্রি ভার্টিব্রাল ভাষাগুলো জাস্ট একটু চিনে রাখেন, তাইলেই হবে। প্রি ট্রাকিয়াল ভাষা কি? ট্রাকিয়ার সামনে, নাম দিয়ে বোঝা যাচ্ছে ট্রাকিয়ার সামনে, আর প্রি ভার্টিব্রাল মানে ভার্টিব্রার সামনে। তো প্রি ট্রাকিয়াল ভাষা, এটা যদি ট্রাকিয়া হয়, ট্রাকিয়ার সামনে, এটা হলো প্রি ট্রাকিয়াল ভাষা। তো ট্রাকিয়ার সামনে এখানে আমাদের একটা গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড, তাই না? তো ট্রাকিয়ার সামনে দিয়ে একটা জিনিস নামতেছে, যদি এই ছবিটা দেখেন, এই যে এটা হলো ট্রাকিয়া, হ্যাঁ। তো ল্যারিংস এর পরে ট্রাকিয়া, এখান থেকে শুরু, এটা হাইওয়েড বোন থেকে শুরু হয়েছে, এটা ভার্টিক্যাল ট্রেসিং। তো উপর থেকে নিচের দিকে যখন যাচ্ছে, সে ট্রাকিয়ার সামনে দিয়ে নামতেছে, সামনে থাইরয়েড গ্ল্যান্ড কে পাইছে, আর থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পেছনেই লাগানো থাকে প্যারাথাইরয়েড চারটা। ঠিক আছে, তো থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কে সে তার ভিতরে এনক্লোজ করে নিবে, শেষ হওয়ার পরে আবার নিচে নেমে যাবে, নিচে গিয়ে শেষ পর্যন্ত পেরিকার্ডিয়ামের সাথে অ্যাটাচড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি প্রিট্রাকিয়াল ভাষা। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট থাইরয়েড গ্ল্যান্ড কে এনক্লোজ করে প্রিট্রাকিয়াল ভাষা, এটুকু মনে রাখবেন। আর প্রি ভার্টিব্রাল ভাষা হলো ভার্টিব্রার সামনে থাকে। ঠিক আছে, আমরা যদি এই ছবিটা দেখি, এই যে এটা হলো প্রিট্রাকিয়াল ভাষা, দেখেন থাইরয়েড কে এনক্লোজ করে রাখছে। নাও কাম টু দ্য প্রি ভার্টিব্রাল, এই যে এটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য প্রি ভার্টিব্রাল ভাষা। ভার্টিব্রা, এই যে ভার্টিব্রা দেখা যাচ্ছে, ভার্টিব্রা, এই যে প্রি ভার্টিব্রাল মাসল, প্যারা ভার্টিব্রাল মাসল, আগের দিন আমরা নামগুলো পড়তে বলছিলাম, এই যে সেই মাসল গুলো। ঠিক আছে, এই মাসল গুলো এবং ভার্টিব্রার সামনে সুন্দর করে একটা ভাষার শীট দেখেন এনক্লোজ করে রাখছে, দিস ইজ দ্য প্রি ভার্টিব্রাল ভাষা। ঠিক আছে, এই ভাষাটা জাস্ট এখানে চিনে রাখেন। এগুলা সার্জিক্যালি ইম্পর্টেন্ট, বাট অ্যানাটমিক্যালি নট সো মাচ ইম্পর্টেন্ট। এটা হলো এটা, এখানে আমাদের এর সাথে আরো কিছু প্যারাফেরেঞ্জিয়াল, বাক্যোফেরেঞ্জিয়াল স্পেস, এগুলো যখন স্পেস ইনফেকশন সাথে রিলেটেড কিছু কথাবার্তা আছে, বাট নট নাও। তবে মনে রাখবেন এই ভাষাগুলাই মূলত সেলুলাইটিস মানে কি, সেলুলাইটিস মানে কি স্পিরিডিং ইনফেকশন, তাই না? এই স্পিরিড হয় কি দিয়ে? ফাশাল স্পেস দিয়ে, মনে হচ্ছে না, ফাশাল স্পেস ইনফেকশন। তো এই যে ফাঁসাগুলা, এগুলা দিয়ে মূলত নেকে এক ফাঁসা থেকে এক স্পেস থেকে আরেক স্পেস, আরেক স্পেস থেকে এক স্পেস, নেক থেকে এক্সিলা, নেক থেকে ইভেন থোরাক্সে চলে যেতে পারে ইনফেকশন গুলা, বুঝা গেছে? তো এই ধরনের কথাবার্তা থাকলে মনে রাখবেন যে এগুলো মূলত স্পেস গুলাকে ইন্ডিকেট করছে। আপনাদের বইয়ে যে ছবিটা আছে 34 সনে, 3rd এডিশনে নাই ছবিটা, 34 সনে দেখেন একটা ছবি আছে ফাঁসার 72 নম্বর পেজে, এই ছবিরই একটু আপডেটেড ভার্সন, এটার সাথে আরেকটু কালার করছে 34 সনের ছবিতে, দেখছেন? হ্যাঁ, তো এইখানে আপনার সুন্দর স্পেস গুলা সুন্দর দেখাইছে, কালার করে করে স্পেস দেখাইছে, তাই না? দেখা যাচ্ছে না, 3টা কালার দিছে আলাদা করে। হ্যাঁ, এই যে কালার গুলা দিছে, এগুলাই মূলত একটা রেট্রোফারেঞ্জিয়াল ফাঁসা, একটা বাক্যোফারেঞ্জিয়াল ফাঁসা, আর এটা হলো আপনার ডেঞ্জার স্পেস। হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে, এটা হলো ডেঞ্জার স্পেস, প্রি ভার্টিব্রাল ফাঁসার সামনে আর ফ্যারেঞ্জিয়াল ফাঁসার পিছনে। এই জায়গাটা খুব খারাপ জায়গা, হ্যাঁ। প্যারাফেরেঞ্জিয়াল স্পেস এবং রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস বলে আরেকটা নাম, ডেঞ্জার স্পেস সহজ কথায়। এই জায়গাটাতে পাস জমলে সেটা সরাসরি থোরাক্সে চলে যেতে পারে আর কি, এন্ড ক্যান কজ মেডিস্টেনাইটিস। তো এগুলা খারাপ দিক, এগুলো আমাদের পরীক্ষার জন্য আপাতত এত জরুরি কিছু না, দ্যাটস ওয়াই আই এম স্কিপিং, জাস্ট একটু দেখা যাচ্ছি। ওকে, এবার চলে আসি আমরা সরাসরি আপনার হচ্ছে যে ডেঞ্জার স্পেস অফ দ্য নেক পড়ে নিয়ন প্রয়োজনে 75 পেজে আছে এটা, আদার ফিচার্স এর মধ্যে, হ্যাঁ, রেট্রোফেরেঞ্জিয়াল, ডেঞ্জার স্পেস এবং প্রিভার্টিব্রাল স্পেস এগুলা দেওয়া আছে, 3rd এডিশনে বইতে নাই এটা। এবং ক্লিনিক্যাল কোরিলেশন আমি যে কথাগুলো বলছি, ইনফেকশন অ্যাবসেস গুলো কিভাবে স্প্রেড হয় সেটাও দেওয়া আছে। নাও কাম টু দ্য আদার ডেরিভেটিভস, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আদার ডেরিভেটিভস 75 পেজ, আদার ডেরিভেটিভস পাইছেন? ওকে, হোয়াট আর দ্য আদার ডেরিভেটিভস? আদার ডেরিভেটিভস এর মধ্যেও আপনার হচ্ছে যে এখানে একটা ডেরিভেটিভস খুব ইম্পর্টেন্টলি দেখা যাচ্ছে, দিস ওয়ান, খেয়াল করেন। এই যে ইনভেস্টিং লেয়ার, এই প্রিট্রাকিয়াল লেয়ার, প্রিভার্টিব্রাল, 3টা লেয়ার থেকে কন্ট্রিবিউশন হয়ে একটা নতুন ফাঁসা বা শীতের তৈরি হয়েছে, দিস ইজ কল্ড ক্যারোটিড শীট। এটা কি বলে? ক্যারোটিড শীট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট both from clinical and anatomical aspect. Okay, this is the carotid sheath. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান। এছাড়া এখানে একটা ফাঁসা আছে, নাম হলো বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। আগের দিন আমরা বলছিলাম যেটা বাক সেন্টার মাসল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলকে ইনভেস্ট করে রাখে, বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। তো এখানে এটা বোঝা যাচ্ছে না, এটা আমাদের এই যে সবুজ কালারটা বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। ঠিক আছে, যেটা আপনারা এখন আপাতত বুঝবেন না, একটু 3D ছবি দেখলে তখন বুঝবেন, এখন থাকুক, অসুবিধা নাই। তাহলে নামগুলো এখান থেকে পড়বেন। হ্যাঁ, আর কি আছে? ফ্যারিঙ্গো
ব্যাজিলার ফাসা এবং আলার ফাসা। আগে থার্ড এডিশনের বইতে কি চারটা আছে? এলার ফাসা কি আছে? আলার ফাসা নাই। সো ফোর্থ এডিশনে এটা আবার যোগ হয়েছে, আলার ফাসা। বেসিক্যালি আরো আছে, এই চারটাই শেষ না। ওকে, বাট রিমেম্বার জাস্ট বইতে যা আছে তাই আপনার জন্য লাগবে আপাতত। সো ক্যারোটিড শীথ, বাক্যোফেরেঞ্জিয়াল ফাসা, ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাসা, এটা হলো পিছনের দিকে থাকে আমাদের। এটাও আসবে যখন আমরা ফ্যারিংস পড়বো, ফ্যারিংস এর লেয়ারের মধ্যে ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাসাটা চলে আসবে। সো বাক্যোফেরেঞ্জিয়াল, ফ্যারিঙ্গো ব্যাজিলার, ঠিক আছে? আর লাস্ট হলো আলার ফাসা বা এলার ফাসা। এগুলো একটু মনে রাখলে চলবে। কিন্তু পরীক্ষার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ক্যারোটিড শীথ। এটা পরীক্ষায় অনেকবার আসছে। হোয়াট ইজ ক্যারোটিড শীথ, ক্যারোটিড শীথের কন্টেন্ট অনেকবার আসছে। সো ক্যারোটিড শীথ বেসিক্যালি কি? এটা আমাদের ওই যে জুগুলার ফোরামেন যেখানে, তার পাশেই কিন্তু ক্যারোটিড ক্যানালও। তো ওখান থেকে শুরু, বেদ অফ দ্য স্কাল থেকে শুরু করে একদম নেক, রুট অফ দ্য নেক হয়ে থোরাক্স পর্যন্ত চলে গেছে। দিস ইজ ক্যারোটিড শীথ, ঠিক আছে? তো এই ক্যারোটিড শীথটা আলটিমেটলি একটা টিউবুলার স্ট্রাকচার, টিউবের মতো জিনিস, যার ভিতরে তিনটা জিনিসকে সে সবসময় এনক্লোজ করে রাখছে, ঠিক আছে? সেগুলো একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। সো প্রথমে সেটা কমন ক্যারোটিড থাকে, তারপর এক্সটার্নাল ইন্টারনালে ভাগ হয়ে যায়। এক্সটার্নাল এখান থেকে বের হয়ে যায়, কিন্তু ইন্টারনালটা ভিতরে থেকে যায়, ঠিক আছে? কারণ এটা ব্রেনে ঢুকবে, ওকে, এটা ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢুকবে। আর ইন্টারনাল জুগুলার ভেইন নামতে আসে নিচের দিকে। এই দুইটার মাঝখানে আছে আরেকটা নার্ভ, সেটা হলো 10 ক্র্যানিয়াল নার্ভ, ভেগাস নার্ভ। তাহলে ক্যারোটিড শীথের কন্টেন্ট কি কি? ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর কি ভেগাস নার্ভ। তবে যদি বলে কমন ক্যারোটিড আর্টারি, তাহলে কি ভুল হবে? ভুল হবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, চারটা কন্টেন্ট বলতে পারি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কন্টেন্টের মধ্যে চারটা কন্টেন্ট মাথায় রাখতে হবে। এখন জাস্ট আরেকটা জিনিস সাথে মনে রাখতে হবে, এটা তো ক্রস সেকশন, এটা হলো ভার্টিক্যাল লংজিটিউডাল সেকশন। দিস ইজ দ্য ক্রস সেকশন। ফলস। এখানে আগে পায়ার্স করে, যদি বলে পায়ার্সিং স্ট্রাকচার কি কি আছে, তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি প্লাস ওই যে ইন্টারনাল যেগুলোর ভেইনে যে ট্রিবিউটারি গুলো আছে, এগুলো এখন আমরা পড়ি না, আজকে লাস্টের দিকে পড়বো। ওই ট্রিবিউটারি গুলো তো তাকে পায়ার্স করা ছাড়া কি ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, তাহলে ওটা আসবে। আচ্ছা, এখন এটা হচ্ছে এনসা সার্ভাইকাল। দেখেন, এটা হলো হরাইজন্টাল, এটা ক্রস সেকশন, ঠিক আছে? ক্রস সেকশন করলে এখন স্যাররা জিজ্ঞেস করে কোনটা মিডিয়ালি, কোনটা ল্যাটারালি, কোনটা পোস্টেরিয়রলি, সামনে কি পিছনে কি, ঠিক আছে? সো আপনাকে এখন এটাও জানতে হবে। তো আমরা যদি ক্রস সেকশন করি, তাহলে আমরা দেখতে পাবো এরকম, ভেইন সবসময় বাইরে থাকে আমরা জানি, তাই না? আর্টারি সবসময় বডির ভিতর দিকে থাকে। তাহলে মিডিয়ালি থাকবে ইন্টারনাল ক্যারোটিড বা এক্সট্রা কমন ক্যারোটিড, ঠিক আছে? আর ল্যাটারালি থাকবে ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন। আর এই দুইটার মাঝখানে এবং পিছনে থাকবে হচ্ছে ভেগাস নার্ভ, ক্লিয়ার? আর এই ক্যারোটিড শীথের সামনে এবং পিছনে দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে। সামনে যে স্ট্রাকচারটা আছে তার নাম এনসা সার্ভাইকালিস। এই যে এনসা সার্ভাইকালিস, এটা নার্ভ ট্রাঙ্ক, আমরা আজকেই পড়বো, ক্যারোটিড ট্রায়াঙ্গেলের মধ্যে গিয়ে পড়বো। দিস ইজ এনসা সার্ভাইকালিস। আর পিছনে যে জিনিসটা থাকে এটা হলো সিম্প্যাথেটিক চেইন। লাস্ট দিন আমরা যেটা পড়ছি, আমরা বলছিলাম না, ভার্টিব্রার সামনে, প্রি ভার্টিব্রাল ফাসার সামনে একটা নার্ভের চেইন থাকে, সেটার নাম হলো সিম্প্যাথেটিক চেইন, ঠিক আছে? সো পেয়ে গেলাম সিম্প্যাথেটিক চেইন। সো ভার্টিব্রার সামনে কিন্তু ক্যারোটিড শীথের পেছনে, বোঝা গেছে? সিম্প্যাথেটিক চেইনটা থাকতেছে। তাহলে আমাদের ক্যারোটিড শীথের কন্টেন্টও পড়া শেষ, রিলেশনটাও শেষ। এখন আমরা চলে আসি হচ্ছে গোল্ডেন ফ্যাক্টর, রিমেম্বার ইনফিনিটি স্টার, আর তেমন কিছু করতে হবে না, ওকে?